जिसका मुझे था इंतजार, जिसके लिए दिल था बेकरार, वो घड़ी आ गई आज, प्यार में हद से गुजर जाना है, मार देना है तुझको या मर जाना है। वेलकम टू टॉक चल मिष्टी विथ इप्सिता। আর আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। তো আজকের ভিডিও শুরুতে গানটা যে গাইলাম, আশা করি আপনারা বুঝেই গেছেন ভিডিওটা কাকে নিয়ে হচ্ছে আর কি উদ্দেশ্যে গাইছি। হ্যাঁ, অবশ্যই অনেক ইন্তজারের পর একটা জিনিস এসছে, সেই জিনিসটা কি অবশ্যই বলবো। রুমালির একটা ভিডিও দেখলাম, সেটা নিয়ে কিছু কথা বলবো। আর আমার ভীষণ 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 প্রিয় অঙ্কিতা আবারও কিছু কথা বলেছে। তো যদিও কথাগুলো আমার উদ্দেশ্যে নয়, কিন্তু আমি যে কথাগুলো বলেছি তার পরিপ্রেক্ষিতে ও যে উত্তরগুলো দিয়েছে আর সেখানে দর্শকরা যা বলেছে তার কিছু উত্তরও দিতে বসেছে। তো সেই জন্যই আর অবশ্যই সেই উত্তরটা আমার কেমন লেগেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। তো সবার আগে বলি যে রুমালির ভিডিও মাচ 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 অ্যাওয়েটেড কি না সোফা চলে এসছে, আগেয়া। তো সেই সোফাটা যখন এসছে, প্রথম ঘরে তার গৃহপ্রবেশ হচ্ছে, সেটা তো ক্যাপচার করা বানতাহি হ্যাঁ। তো অবশ্যই সেটা ক্যাপচার করেছে আমাদের থুনথুন। আর সেটা যখন এসছে তখন রুমালি দেখলাম গান গাইছে, এই গানটাই গেয়েছে, জিসকা মুঝে থা ইন্তজার। সত্যি মানে ইন্তজার তো অনেক দিন থেকেই ছিল, কিন্তু তারপর খোঁচা দিয়েছে এরকম করে। খুঁচি কি হলো, কবে থেকে তো সোফা আমাদের আসার কথা, এখনও আসছে না। বাতকুল্লায় সোফা চলে আসলো আর আমাকে এখনও এরকমভাবে বসে থাকতে হচ্ছে। এটা চলবে না, এটা চলবে না। আমি ভীষণ 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 ব্যাড অ্যাস। তো আচ্ছা করে ঝাড় দিয়েছে, বলছে কি হলো এখনও আসলো না। আমি এরকমভাবে সুন্দর করে শুয়ে শুয়ে বসে কীরকমভাবে আমি সোফায় বসতে পছন্দ করি সেটা এখনও দেখাতেই পারলাম না। আমি দেখাবো, তারপর আমারটা দেখে বাতকুল্লায় আসবে, তখন তো সবাই লোকে গিয়ে বলবে যে কি ব্যাপার, দিদির দেখা দেখি নকল করে সোফা। কিন্তু ওদেরটা তো আগে চলে আসলো, এখন আমারটা আসলেও তো লোকে বলবে আমি মনে হয় ওদেরটা নকল করেছি। তো না, নকল না, সোফা সব বাড়িতেই থাকে, সবার বাড়িতেই থাকে। কিন্তু হ্যাঁ, দর্শকরা গিয়ে অবশ্যই সন্দীপদের কিন্তু এটা বলতোই, আর বলেও যে যা যখনই দেখে সেটা বলে দিদির থেকে শিখেছো, দিদির কাছ থেকে এটা শিখেছো। আমি যতদূর মনে করি কোনো কিছুই ভালো কিছু কারুর কাছ থেকেই শেখা, খারাপ কিন্তু কিছু নয়, তাই না? তো সেখানে এই যে সোফায় মাত খেয়ে গেলে কি হবে, গাছ নিয়ে এসছে সন্দীপ, সেখানে কিন্তু সবাই গিয়ে কমেন্ট করছে, ও দিদির মতো দেখে গাছ দিয়ে বাড়ি সাজাচ্ছ। এই গাছ দিয়ে ঘর সাজানো সে যে কবে থেকে চলে আসছে, সে সময় ইউটিউবও ছিল না, সে সময়ও সবাই অনেকেই কিন্তু বাড়ির মধ্যে গাছ রাখতো, ইনডোর প্ল্যান্টগুলো হয়েছিলই। তো সে সময় এতটাও বহুল প্রচলিত না থাকলেও কিন্তু থাকতো না, আমার বাড়িতেও ছিল, সে অনেক আগে, তখন আমার মেয়েও হয়নি, তখনও ঘর সজ্জার জন্য সবচেয়ে কমের মধ্যে কিন্তু এই গাছ, তারপরে একটু ফুলদানিতে ফুল, এগুলোই কিন্তু মানে সাধারণ ঘরের থেকে চলে আসছে। যাদের বিত্ত কম, যারা বিত্তশালী কম, তারা গাছে খরচা করে, আর যাদের প্রচুর বিত্তশালী, তারা এই আমাদের রুমালির মতো, তারা দেখবেন গামলায় খরচা করে। গামলা মানে ওই গাছটা যে গামলার মধ্যে থাকে আর কি, সেটাতে খরচা করে। মানে যার যত বেশি পয়সা তার তত বেশি গামলা, সুন্দর সুন্দর গামলা। তো সন্দীপ তো এমনি প্লাস্টিকের দেখলাম টবের মধ্যে রেখেছে, তো ঠিক আছে, সেই তার মধ্যেও কিন্তু কমের মধ্যেও অনেক সুন্দর সুন্দর গামলা পাওয়া যায়। ওই টব শুদ্ধ ওই গামলার মধ্যে রাখলে ঘরের শোভা আরও বৃদ্ধি পাবে। তো এই ঘর সাজানোটা একটা এমন জিনিস, সেটার তো মানে কোনো শেষ নেই। একবার শুরু হয় কিন্তু শেষ হয় না, সারা জীবন ধরে চলতে থাকে। তো যাই হোক, সেখানে দেখলাম যে এসছে সোফা। তো একটা কথা তো আমরা সবাই জানি, যেটা হচ্ছে গিয়ে যেমন গুড় তার তেমনি মিষ্টি। তো সেখানে সন্দীপের যে সোফাটা, তার থেকে ওর যে মানে আমাদের রুমালির যে সোফা, সেটা তো অনেক বেশি দামি, সেটা দেখেই বোঝা যাচ্ছে, অনেক বেশি দামি। আর তার উপর ক্যাপাসিটিটাও বসার বেশি। একটা তো আর একটু এল প্যাটার্নের নিয়েছে, যাতে একদিকটা লম্বা করে পা দিয়েও বসা যায়। সুন্দর, অবশ্যই সুন্দর। সমালোচনা করতে বসেছি যখন, তখন ভালোটাও বলবো। ওর ঘর সাজানো বরাবরই ভালো লাগে। আমি এটা এর আগেও বলেছি, হঠাৎ করেই ওর ঘর সাজানো আমার বাজে লাগবে
একেবারেই নয়, যেটা ভালো লাগার লাগবে। সোফার উপাস থেকে যে দেখা যাচ্ছিল গ্লাস টাস ঝুলছিল আর সমস্ত কিছু ঝুলছিল অনেক কিছু, সেটাও বেশ ভালো লেগেছে। তো এখানেই হচ্ছে গিয়ে এই যে দেখুন এই ঘোড়ামুখী দালাল বা দালাল যারা দালাল, তারা কিন্তু সন্দীপকে নিয়ে না দেখেই চুল্লুখোর ওয়ার্ডটা ইউজ করছে। কিন্তু এখানে এরা বাড়িতে ডিসপ্লে করে রেখে দিয়েছে অ্যালকোহল, সেক্ষেত্রে কিন্তু একবারও বলছে না। তো এখানেই হচ্ছে গিয়ে যেটা দেখছে না তার সত্ত্বেও মুখে শুনেছে তাও বলছে। আর এখানে এরা দেখা যাচ্ছে, আর এদেরকে তো সেবন করতেও দেখা যায়, বাট ওই যে চুল্লু, আর এখানে হচ্ছে গিয়ে দামি ওয়াইন, তারপর শ্যাম্পেন, তারপর হচ্ছে গিয়ে হুইস্কি, হ্যাঁ দামি অ্যালকোহল, তাই তো। বাট সন্দীপের ক্ষেত্রেও কিন্তু আমরা সেটা চোখে দেখিনি যে ও কি খেয়েছে। তো না দেখে কথা বলা, সেটাই কিন্তু এই সমালোচনার অঙ্গ না হওয়া উচিত। যদি দেখা যেত ওকে, তাহলে একটা আলাদা ব্যাপার। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, সুন্দর সাজিয়ে রেখেছি, কিন্তু যখন সেটা খাবে তখনই কিন্তু সেটা নিয়ে আমরা আঙুল তুলতে পারবো। যেমন কিনা ওর অনেক ভিডিওতে দেখা গেছে গ্লাস দেখা গেছে, কিন্তু ওদের আমি দেখেছি ডাইরেক্টলি নিয়ে খাচ্ছে, এরকম খুব কম দেখা যায়। তো এইটা যদি করা হয় সোশ্যাল মিডিয়াতে, আমার মনে হয় এটা না করাই উচিত। কারণ সবাই জানে কে কী করছে, কে কী খাচ্ছে, কিন্তু সেটাকে প্রমোট করা হয়ে যায়। এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তারা খেয়ে দেখাচ্ছে মানে সেটাকে লোকে আর কি ভাবে, বাহ খুব কুল ব্যাপার। এইটা বললাম, এই যে ওর এখানে সাজানো রয়েছে, আমার কিন্তু তাতে কোনো আপত্তি নেই। আমি জানি যে এটা সাজানো যেতেই পারে, এটা এরকমভাবে সাজানো মানে থাকে মানুষের বাড়িতে, কিন্তু এই কথাটা কেন বললাম, এইটাই বোঝাতে যে এই যে টিনের যে দালাল যে কিনা রুমালিকে এতটা সাপোর্ট করে, আর রুমালিও কিন্তু তার বলা একটা কথায় কোনোদিনও কোনো প্রতিবাদ করেনি। আমি জানি না দেখেছি কিনা, তবে আমার যতদূর মনে হয় দেখা তো উচিত, কারণ নিশ্চয়ই টিন বা এই রুমালিরই কোনো না কোনো দর্শক ওর কাছে নিশ্চয়ই পাঠিয়ে দেবে। ও দেখেনি যে বাতকুল্লার পরিবারকে যে কীরকমভাবে ছোট করেছে, কীরকমভাবে বলে। তো সেক্ষেত্রে ও এটাও জানে যে নিশ্চয় ভালো করেই শুনেছে যে চুল্লুখোর ওয়ার্ডটা সন্দীপের জন্য এই ঘোড়ামুখী প্রচলিত করেছিল। টিন তো বলেছিল 10 টাকার মদ, আর এখানে ও চুল্লুখোর বলে যেভাবে সব জায়গায় মানে সন্দীপের যে সোশ্যাল শেমিং করেছে সেটা তো ভালো করে জানে। তো চুল্লুটা যদি খাওয়াটা অপরাধ হয়ে থাকে, তো তেমনি এগুলোও কিন্তু খাওয়া উচিত না। এটা আমি কখনোই বলবো না যেটা আইনত অপরাধ, না একেবারেই নয়। একজন মানুষ যে কিনা প্রাপ্তবয়স্ক সে এটা খেতেই পারে। হ্যাঁ, ওপেন ক্যামেরায় খাওয়ার সময় একটুখানি বলে দিতে হয় যে এটা স্বাস্থ্যের পক্ষে হানিকারক, এইটুকু ব্যাস বললেই যথেষ্ট। তো সেখানে চিন্তা করে দেখুন যে এই ঘোড়ামুখী কীরকমভাবে সোশ্যাল শেম করে। তো আমরা তো শুনেছি যে 10 টাকার মদ সেটা যে চুল্লু, তার তো কোনো প্রমাণ নেই। তো কোনো রকম প্রমাণ ছাড়াই ও সমানে সন্দীপকে চুল্লুখোর বলে গেছে। আশা করি আপনাদের ব্যাপারটা বোঝাতে পারলাম। তো যাই হোক, তুনতুল রুমালির যে সোফা খুব সুন্দর হয়েছে, কিন্তু বেচারা সন্দীপ রাগে নিয়ে চলে আসলো। তো অনেকে আবার ওখানে গিয়ে সন্দীপের হয়েও বলেছে যে যেই ভাইকে দেখেছে সোফায় বসতে অমনি ওনারও সঙ্গে সোফা আনা চাই, এমন হিংসুটি। আর কথাটা কিন্তু খারাপ বলেনি, হ্যাঁ একদম মনে তো হচ্ছিল, সেই জন্যই আর কি এত তাড়া দিয়ে আমার এক্ষুনি চাই, এক্ষুনি নিয়ে আসো থুম। জানি না সন্তুনের পিঠে 2-1 কাপ পড়েছে কিনা আর কি, মানে ভালোবেসে হয় না খুনসুটি। তো আমি আগের দিন যে খুনসুটি ওদের তারিফ করেছিলাম মনে আছে, ওই যে ওরা চায়ের টেবিলে বসে খুনসুটি করছিল, তো সেখানে আমি কিন্তু তারিফ করেছিলাম। তো দেখলাম সেই তারিফটাকে খুব সিরিয়াসলি নিয়েছে, সেই জন্য আজকে এক ধাপ এগিয়ে দুজনে ডুয়েট গান গেয়ে দিল। ভাই কি বলবো, তবে আজকেরটাও আমার মেকি লাগেনি, যখন মেকি লাগবে আমি মুখের ওপর বলে দেবো। কিন্তু আজকেরটাও দেখলাম যে স্পন্টেনিয়াস ছিল, একটা জিনিস এসছে সেটা নিয়ে, এই যে আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল, ইন্তেজার ছিল, সেটা নিয়ে চাট করে রুমালি গান ধরলো, থুনথুন সেটাকে কন্টিনিউ করলো, আবার একটু নেচে দিল। আরে থুনথুন দা নাচুন না, ও থুনথুন দা, এত লজ্জার কি আছে, একটুখানি নাচলে অসুবিধা কিছু নেই। তো থুনথুন দাও একটু নেচে দিল, কিন্তু এই জিনিসটা বেশ ভালো লাগছিল। তো তারপর হচ্ছে গিয়ে দেখলাম যে সব সেট ফেট করেছে, ওখানে বসে টিভি দেখা হবে। কিন্তু তারপরেই একটা দৃশ্য, সেটা কি না, এই যে এত দামি সোফা এসছে,
একটুখানি, তার জন্য দুপুরবেলায় কি আমরা একটুখানি সিদ্ধ ভাত খাবো। তো এই জায়গাটাতে কিন্তু একটু সন্দীপের সাথে আলাদা হয়ে যায়। সন্দীপকে আমি একটা জিনিস দেখেছি, সন্দীপ কিন্তু নিজের ক্ষমতার বাইরে গিয়ে কিছু করে না, মানে ও ওই চাদর ততটা পা ফেলাতে হবে সেটা কিন্তু খুব ভালো করে মনে করে। আর এদিকে এরা, আমি জানি এদের প্রত্যেকটা জিনিস কিন্তু ইএমআই, আর ইএমআই মানেই কি, কর্জা, লোন নিয়ে সব পূরণ। বলছি এটাও কিন্তু আবারও বলছি, এটা কোনো আইনত অপরাধ নয়, অবশ্যই আইন সম্মত, কিন্তু এই ইএমআই মানেই আমরা কি মাথায় একটা টেনশন, প্রচুর টেনশন। আজকে এখন চিন্তা করে দেখুন, ওর যে যেরকম আগে হোস্টকের মঞ্চে যে ডিজিটটা বলেছিল সেই ইনকামটা ওর এখনও নিশ্চয়ই হয়, কিন্তু ভিউজ তো একটু কমে গেছে দেখলাম, জানি না, বলতে পারি না। ও তো অনেক বেশি খাটছে, বলছে অনেক বেশি খাটছে। তো এই যে এতগুলো জিনিসের এত ইএমআই, এতগুলো জিনিসের, একটা মানুষের হয় যে মানুষের বাড়ি, সেটার জন্য দরকার একটা হোম লোন, দরকার একটা কার লোন দরকার, বাদবাকি এতগুলো ইএমআই। এবার বলা যায় না এখন মানুষের যা অবস্থা হয়েছে, এটা খারাপ কিছু না। আমি কিছুদিন আগেই খবর পেলাম যে মানে এত ভালো একটা জব হঠাৎ করেই এখন এমন একটা সময় এসেছে যে হুট করেই সেই জবটা চলে গেল। আর এই যে ইউটিউব, এটা তো ভীষণ মানে আনসার্টেন, তো সেক্ষেত্রে এত কিছু মানে করাটা একসাথে আমার মনে হয় একটু চিন্তা করে নেওয়া উচিত, কারণ ছেলেটাও রয়েছে, ছেলেরও একটা ভবিষ্যৎ বলে ব্যাপার আছে, ছেলের পড়াশোনার একটা আলাদা খরচা আছে। সেক্ষেত্রে এইগুলো একটু বেশি শো অফ বলে আপনাদের মনে হয় না? আমার কিন্তু মনে হয়। আর আজকাল দেখছি বেশিরভাগ করে ওই ফ্রিজ থেকে আইস দিয়ে জল দিয়ে লোককে দেখাচ্ছে, শো অফ করে দেখাচ্ছে আমার ফ্রিজ কত অ্যাডভান্স ফ্রিজ। আমার কিন্তু ভীষণ যে জিনিসগুলো লাগে যে শো অফের জন্য করছে, সেগুলো কিন্তু শো অফই লাগে। তো যাই হোক, এত এখন ইএমআই এর টেনশন যে দুপুরবেলা দেখলাম সিদ্ধ ভাত খেলো। তো অন্যদিকে সন্দীপকে কিন্তু দেখেছি ও মোটামুটি সবই যা করছে, যেটুকু করছে ক্যাশেই করছে, তাই চিন্তা মাথায় রাখছে না, যেটুকু ক্যাশ মানে দিয়ে করতে পারবে, যেটুকু দিয়ে চালাতে পারবে সেটুকুই শুধু করছে। হ্যাঁ, শখ বলে না মানুষ, শখ থাকে না, তো সেই একটা শখ ও শুধুমাত্র নিজের পূরণ করছে, তাও ইএমআইতে। সেটা হচ্ছে ওর ওই বাইকটা, অনেক দিনের শখ ছিল। আপনারা দেখেছেন যারা প্রথম থেকে, যে ও একটা সময় ব্লগিংয়ের সাথে সাথে চাকরিও করতো, তখন কৃষাণু সবে হয়েছে, হ্যাঁ, একটা আনসার্টেন অবস্থা, তার পেছনে থ্যাঙ্কস টু এই থুনথুন রুমালি। তো সেই সময় কিন্তু ছেলেটা সারাদিন কাজ করতো, বাড়ি এসে আবার ব্লগ এডিট করতো, সেটাকে পাবলিশ করতো, অনেক খাটনি খেটেছে, একসাথে স্বপ্ন দেখেছে। আজ সেই স্বপ্নের মাঝখানে হয়তো একজন কেউ নেই, কিন্তু সন্দীপ তো আছে, যা নিয়েছে হাতে কাজ, সেটা তো তাকে পূরণ করতে হবে, তাই না? তো যাই হোক, তারপর এই চলে আসি আমাদের রুমালি দেখলাম, তারপর বললো যে পরের বেলায় কিন্তু ভালো খাওয়া দাওয়া, এই বেলাটা যাই হোক চলে যাক, ওই পরের বেলায় খুব ভালো খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে, স্প্যাগেটি, তার সাথে হচ্ছে গিয়ে চিকেনের একটা আইটেম, সমস্ত কিছু করে আজকে দেখলাম। আবার এই একটা জিনিস চোখে লাগলো, যে ছেলেকে যখন খাই দিচ্ছিল তখন যেন পুরো মনেই হচ্ছিল যে ক্যামেরার জন্য এই জিনিসগুলো করছে। আর ওর ছেলেরও চোখে মুখ দেখে আমি বুঝে গেলাম যে এগুলো এমনিই হয় না, শুধুমাত্র ক্যামেরার জন্য, ক্যামেরা অন করা হয়ে রয়েছে, সেই জন্য মা ছেলের বন্ডিং দেখানোর জন্য এই জিনিসটা করা হচ্ছে। তো ওর চোখ মুখ দেখেই সেটা বোঝা গেছে। তো যাই হোক, মা তো এখন কিছু তো বলতে পারবে না, করতে পারবে না, আর ব্লগের তো হিস্সা, যেহেতু ফ্যামিলি ব্লগ, এটা ব্লগের হিস্সা, এখানে কোনোভাবে বলারও অপশান নেই যে না আমি করব না। তো সেটা আমার কিন্তু একটু মেকি লেগেছে। তো খাওয়া দাওয়া তারপর সব কিছুই ঠিকই ছিল। তো যাই হোক, এবার বক্তব্য হচ্ছে গিয়ে দেখলাম একটা, যেটা মেন কথা, আমাকে ইনভাইট করছে, আমাকে ডাকছে। দেখলাম ভিডিওর মধ্যে যে একটা টি শার্ট পরেছে, সেই টি শার্টের মধ্যে লেখা আছে নিজের চরকায় তেল দাও। নিজের চরকায় তেল দাও, আমি বুঝতে পারছি খুব ভালো করে, এটা আমাকেই ইঙ্গিত করছে। তো আমার তো তেলের খনি আছে, যখন যদি মনে হয় যে কারোর জং পড়ে গেছে, সে মানসিকতায় হোক, সে তার জীবনশৈলীতে হোক, হ্যাঁ, যে যা কিছুতেই হোক, যখন দেখবো যে জং বা মরচে পড়ে রয়েছে, তখন কিন্তু একটু তেল আমি দিয়েই দেবো, যাতে চকচক ঝকঝক হয়ে যায়। তো এরকম হয়েছে তো দেখছি তো, ভিউজের ওপরেও কিন্তু এফেক্ট পড়েছে। একদম অস্বীকার এটা করতে পারবে না, কারণ ওই যে কলকাতা থেকে ফেরার পর একদম
ধুম করে কমে গেছিলো ভিউজটা, তারপর এই একটু কন্ট্রোভার্সিতে একটু কিন্তু আপ হয়েছে। এখানে কিন্তু অস্বীকার করার কোনো জায়গায় নেই। তো এখানে এই সমালোচনার জায়গাটায় এখানে এরকমই হবে যে ভিডিওর মধ্যে থেকে দেখে যেটা বলবো, যেটা দেখে মনে হবে ভিডিওর মধ্যে আছে সেখান থেকে বলবো, ভিডিওর বাইরে গিয়ে তো কোনো কথা বলছি না। তো সেক্ষেত্রে সমালোচনা বন্ধ করার কোনো রাস্তা নেই। আর এই সমালোচনাটাকে যারা হেলদি ভাবে নেবে, নিয়ে যদি নিজেদের ভুলটাকে রেকটিফাই করতে পারে তাদেরই ভালো। যে আজ পর্যন্ত যারা বলেছে যে সমালোচনা চলবে না, আমাদের নিয়ে কোনো কথা বলা চলবে না, তারা কিন্তু দেখেছে যে সেটার কিন্তু ফল ভালো হয় না। কারণ দর্শকরাও তাদের ওপিনিয়ন অবশ্যই দিতে চায়। তো দর্শকদের আর তাছাড়া এখন যে সমালোচনার জগৎ একটা আলাদা তৈরি হয়ে গেছে, তাদেরকে কিন্তু জায়গা দিতেই হবে। কেন দেবে না? আজকে চিন্তা করে দেখুন, পাড়ার মোড়ে যখন আলোচনা হয়, আপনি যাচ্ছেন, আপনাকে নিয়ে একটা আলোচনা হচ্ছে, জাজ করা হচ্ছে, পাড়ার কাকিমারা জাজ করছে, তো তার মুখ কি বন্ধ করা যাচ্ছে? তো এখানেও কিন্তু আমরা পাড়ার কাকিমাদেরই মতো ভূমিকা পালন করছি। সেক্ষেত্রেও এই যারা ব্লগাররা, তারা দেখাচ্ছে বলেই কিন্তু কথাটা হচ্ছে, তারা না দেখালে কথা হতোই না। ঠিক আছে? তো যাই হোক, দেখলাম বলল যে তারপর একদম যে খুব ভালো ঘুম কি করে হয় জানো, যে যদি একটুখানি শুয়ে হালকা চাদর দিয়ে আর আস্তে করে এসিটা চালিয়ে তার সাথে ফ্যানটা চালিয়ে যদি শোয়া যায়, খুব ভালো ঘুম হয় অবশ্যই। আর ঘুমানোর আগে বসে বসে প্ল্যান করতে হবে যে বাতকুল্লায় কী করে একটা ধোকলা, একটা থেপলা আমি ফেলে দেবো, ধুম ফটাস, হ্যাঁ, যেরকম বোম পড়ে সেরকম একটা আজ পুষনে এক ধোকলা ফেলা গিরায়া, এক থেপলা গিরায়া, যেরকম বলেছিল 3 ইডিয়টসে, ওরও বসে বসে ওরকম করে মাথায় চিন্তা করে যে কি করে আমি ওইগুলো বোম ফেলবো এই বাতকুল্লাতে। এই যে একটা সুখ অনুভূতি, সেই অনুভূতি নিয়ে ঘুমটা খুব ভালো হয়। তো নিজের চরকায় তেল দেওয়ার যদি কথা এবার আসে, তাহলে এবার বলি যে রুমালি সবার আগে নিজের ক্ষেত্রে এটা করা উচিত ছিল। এই যে লেখাটা, এটা কি আত্মসমালোচনা করার জন্য? কারণ নিজে তো ভালোই ছিল, তাহলে হঠাৎ করে এই বাতকুল্লার চরকায় ও তেল দিতে আসলো কেন? মানছি ওর আত্মীয়, খুব ভালো কথা, সেগুলো তো অন ক্যামেরা না করে, যে জিনিসটা অন ক্যামেরা করেছে সেটা না করে তো অফ ক্যামেরাও করতে পারতো, অবশ্যই করতে পারতো, তাই না? একটা মানুষ যখন এক পরিবার বলেই ভেবেই তো এই অধিকার নিয়েই তো ওখানে কথা বলতে এসছে। অনধিকার চর্চা তাহলে করলো কেন? যদি মনে হয় অনধিকার চর্চাটা করলো কেন? ও কি কোনো মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে এইরকম একটা সিচুয়েশন দেখছে যে এদের মধ্যে কেচ্ছা হচ্ছে আর তাতে ও নিজের ওপিনিয়ন দিতে বসে গেল? নিশ্চয়ই না। ও ওখানে ফ্যামিলি মেম্বার বলতে বসেছিল। তো তাহলে ও যখন নিজের চরকা ছেড়ে অন্যের চরকায় তেল দিচ্ছে, সেটা যদি আমরা সোশ্যালি দেখি আর দেখে যদি সেটা বলি, এখানে তো আপত্তির কোনো ব্যাপার নেই, তাহলে আপত্তি করা হলো। অবশ্য জায়গা ছিল সেই জন্যই করেছে, ভালো কথা। আমার ছবি নিয়ে লোকে অনেক টাকা ইনকাম করে ফেলছে। তো যাই হোক, এখন তো ছবি নেই, কিন্তু ভগবান যদি কারোর মনে করে ইনকাম দেবে তো দেবে। আবার যদি আজকে এত বড় কথা বলতে পারছে যে আমার ছবি দিয়ে মানুষ ইনকাম করছে, ভগবান যদি মনে করে যে তারই কোনো ইনকাম থাকবে না, তাহলে তার ছবি দিয়ে কি কোনো রকমভাবে কোনো ভিউজ বা ইনকাম করা সম্ভব হবে না। আমি বরাবর একটা কথা বলে এসেছি আর সবসময় বলে যাব, একটা কথা মনের মধ্যে গেঁথে রয়েছে যে গর্বের বচন লক্ষ্মী সহিতে না পারে, অহংকার দোষে লক্ষ্মী ত্যাজিল তাহারে। তো এই অহংকার ভরা কথাবার্তা, সেগুলো একেবারেই উচিত না। তো এই যে বললাম, ইনভাইট করছে ইচ্ছা করেই আমাকে, এই কথাটা আমাকেই বলছে যে নিজের চরকায় তেল দেওয়ার কথা। তো নিজের চরকায় তেল দিতে হলে আগে নিজেও দেখতে হতো যে আমি কি করছি। সেখানে উইদাউট এনি হোমওয়ার্ক, উইদাউট এনি ইনফরমেশান বসে গেছে দুজনের ব্যাপার, দুজনের মধ্যে ঝগড়া, তার মধ্যে একজনকে সাপোর্ট করতে। আমি সবসময় জানি যারা মানে অনেক বিচক্ষণ পার্সন হয়, যাদের মাথায় খুব বুদ্ধি থাকে, যারা নিজেদেরকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করে, তারা যখন মুখ খুলে তারা হাজারবার চিন্তা করে তবে মুখ খুলে, কোনো রকমভাবে কোনো হঠকারী সিদ্ধান্ত নিয়ে কারোর পাশে এসে দাঁড়ায় না। তো সেক্ষেত্রে দুদিকটা বিচার করার দরকার ছিল। বলেছিল
যে ওর টিনের ঠাম্মি তাকে নিয়েও কথা হচ্ছে, কিন্তু নিজের গর্ভধারিণীকে নিয়ে যে কি কথা হয়েছে সেগুলো জানে না। নিজের গর্ভধারিণীর ছবির পাশে যে একজন রেট কত লিখেছে আর সেই ভিডিওটা টিন নিজের কমিউনিটিতে ঝুলিয়েছে, সেই খবর ও রাখে না। সে খবর ও রাখে না। এরকম আরও অনেক কিছু হয়েছে যে খবরগুলো না নিয়েই শুধুমাত্র স্বার্থের জন্য আর নিজের ইগোকে স্যাটিসফাইড করার জন্য বসে পড়েছে অন্যের চরকায় তেল দিতে। তো আমার তো প্রচুর তেল আছে, তেলের খনিও আছে। তেল একেবারে দরকার যখন পড়ে, আমি কিন্তু যখন প্রয়োজন পড়ে কারণ যখন মনে হয় তেল বেশি হয়ে গেছে, তেল নিংড়েও নিতে খুব ভালো করে পারি, খুব ভালো করে পারি। তো যাই হোক, চলে আসি তেল নিংড়ানোর কথা যখন হলো, আমাদের রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে গো একদম। দেখলাম মেয়েটার মুখটা, আরে আমাদের অঙ্কিতা শীতলা পুজো তো উপোস, তো সেই জন্য মুখটা একদম ছোট হয়ে গেছে। একটা পার্টিতে গেল, সেই পার্টিটা কোথায়? আমাদের মসজিজির মেয়ের বার্থডে ছিল। তো মেয়ের সেই মেয়েকে অনেক অনেক আশীর্বাদ। তো তার পার্টিটাও খুব সুন্দর হয়েছে, কিন্তু অঙ্কিতার কিছু কথাবার্তা, সেই কথাবার্তা নিয়েই বলছি আজকে। একটা জিনিস আপনারা জানেন তো, যে এই যখন রুমালি এখানে কলকাতায় ছিল তখন কিন্তু এই অঙ্কিতাকে তার বাড়িতে কোনো সময় ইনভাইট করতো না, কিন্তু এদিকে পড়াতো কাকে দিয়ে? একদম এই আমাদের মৌসিজির মেয়েকে গাড়ি পাঠিয়ে তাকে নিয়ে গিয়ে পড়াতো ছেলেকে। কারণ কেন, কলকাতায় কি আর পড়ানোর জন্য মানুষ নেই? নিশ্চয়ই আছে, কিন্তু ঘরের টাকা ঘরেই থাকবে, ঘরের টাকা ঘরেই থাকবে। বাইরের একজনকে টিউশন ফি দিতে হবে, তার চেয়ে বরং যদি মসজিজির মেয়েকে দিই তাহলে তো খুব ভালো। তো সেইটুকুও করেছে। আবার অথচ এই মসজিজির মেয়ে কিন্তু চ্যানেল আছে, সেই চ্যানেলটা কোনোদিনও ভিডিওর মাধ্যমে একবারও কিন্তু বলেনি। আগে করতো একটা সময়, কোনোদিনও বলেনি যে চ্যানেল আছে, তোমরা পারলে দেখো। তো এই হচ্ছে আমাদের রুমালি। ওর যখন মনে হয় যে চরকায় ওর তেল দেওয়ার দরকার, ও ঠিক সেই চরকাতেই তেল দেয়, সেই চরকাতেই তেল দেয়। আর তার ওপরেও বেশি ওর একটু তেলা মাথায় তেল দিতে বেশি ভালো লাগে। তো যাই হোক, অঙ্কিতা যে কথাটা বললো, যে আজকে বললো যে তোমরা সবাই বলছো আমি আমার বড় পিসির পাশে নেই। হ্যাঁ আমি মানছি, আমি টাকা পয়সা দিয়ে কোনো রকম হেল্প করতে পারিনি। এই কথাটা শুনে আমি যা হেসেছি না, মানে অঙ্কিতা সিরিয়াসলি তুমি মনে করো যে তোমার বড় পিসি তোমার কাছ থেকে টাকা পয়সার হেল্প লাগবে? মানে সেই ভয়ে তুমি ওদের ওখানে যাও না নাকি? আমি তো অবাক হয়ে গেলাম। তুমি দিতে চাইলেও তোমার বড় পিসি, তোমার দাদা তোমার কাছ থেকে টাকা দিয়ে হেল্প চাইবে? মানে কোন জায়গায় পৌঁছে গেছো? কোথায় পৌঁছে গেছো? তোমার মানসিকতা, মানে এটা কোথার থেকে তোমার মাথায় আসলো যে তোমার বড় পিসি তোমার কাছ থেকে আর্থিক সাহায্য চাইতে পারে? বলা হয়েছিল, দর্শকরা বলেছিল যে একটা মরাল সাপোর্ট, মানে নৈতিক একটা যে পাশে থাকা, যে হ্যাঁ পিসি তোমার পাশে রয়েছি। একবার বলছে যে হ্যাঁ একবার ফোন করি, দিন আমি এক সপ্তাহে ফোন করি। কনফিউজড। এত দিনে কতবার ফোন করেছো তুমি গুনেছো? তুমি জানো? পুরোপুরি মিথ্যে কথা বলছো, পরিষ্কার বোঝা যাচ্ছে। আর এই যে তোমার টিনের যার সাথে সম্পর্ক, সে সত্যিই তোমার প্রোফাইলে ছিল, কেন মিথ্যে কথা বলছো? আজ প্রোফাইল লক করে দিয়ে, আর তুমি দর্শকদের এতগুলো মানুষ দেখেছে, তাদেরকে বেমালুম তুমি মিথ্যা কথা বলে দিতে পারছো, তাদের সম্পর্কে সম্পূর্ণ বলে দিতে পারছো যে মিথ্যা কথা বলছে। তুমি তো ছিলে, তুমি তো ফলো করতে, এটাই বলতে পারতে যে আমি তো অজান্তে করেছি, আমি তো জানতাম না। মিথ্যে কথা কেন বলো? তো যাই হোক, তারপর বলছে যে হ্যাঁ পিসির বাড়িতে আমি তো যাব, আমার সাথে যোগাযোগ রয়েছে। সব ভালো কথা। তাহলে যদি এতই যোগাযোগ রয়েছে, যখন দর্শকরা তোমাকে এসে বলল যে তোমার ওই এক্স বৌদি দেখো কি বলছে, তখন তুমি এই কথাটা বলতে পারলে যে হ্যাঁ ওর সাথে আমার বন্ডিং ছিল, এখন আর নেই। এই একটা ওয়ার্ড বলতে পারলে না যে পিসি সম্পর্কে যা বলেছে সব বোগাস কথা বলেছে, ফালতু কথা বলেছে। উল্টে যখন একজন তোমাকে কমেন্ট করছে যে তোমার পিসি আর তোমার দাদা এইগুলো করাচ্ছে, তখন তুমি তাকে হার্ট দিচ্ছ। তোমার মনে হয় তোমার পিসি আর দাদা করাচ্ছে, আর তোমার পিসি আর দাদা যদি বারণ করে সেটা থেমে যাবে? আমি আমারটা বলছি, কখনোই না। প্রথমত আমাকে তো না কোনোদিনও ওরা করতে বলবে, না বারণ করতে পারবে। আমি একজন স্বাধীন ক্রিয়েটার, আর প্রত্যেকে এখানে তাই, শুধুমাত্র এই দালাল ছাড়া। তো যা ভালো করেই জানো, ওই দালাল তো আর তোমার পিসি আর দাদার ফরে নয়, তাদের বিপক্ষে। তো তোমার এই যে রুমালিদি
সে এত কথা বলেছে, সেই কথাটা বলেছে যে আমার মামনিকে নিয়ে এরকমভাবে নোংরা কথা বলা হয়েছে, সেটা বন্ধ হোক? বলেনি, বলতে পারবে না। হ্যাঁ, সেটা এইটা বলেছে যে এটা আমি বিশ্বাস করি না, এইটুকু বলেছে। কারণ জানে, সেও ভালো করে জানে যে থামতে বললে থামবে না। আজকে যদি সেও মনে করে যে তার সম্পর্কে, এই যে আমি ভিডিও করছি, যদি মনে করে যে সন্দীপ বললে আমি থেমে যাব, ও ভালো করেই জানে যে না, থামবো না, কখনোই না। সন্দীপও জানে, সবাই জানে, যেটা সত্যি সেটা সত্যি। ভিডিওর মধ্যে বলেছি, দেখেছি। সন্দীপের হয়ে বলতে গেছি, উইদাউট এনি রিজন স্ট্রাইক দিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে সন্দীপ কী করে বলবে, থামাবে যে না তুমি বলো না? ও নিজেই সেটা একদিন এক্সপ্লেন করে দিয়েছিল কেঁদে কেঁদে, যে এটা করা যায় না। সেটা তুমিও জানো। এই সোশ্যাল মিডিয়ার প্রোটোকল যদি এত বছরে এসে না জানে, তাহলে আর বলার কিছু নেই। তো সেখানে যাই হোক, আমি অঙ্কিতাকে এটাই বলছি যে তোমার এইরকম ধারণা হলো যে তোমার বড় পিসি বা দাদা তোমার কাছ থেকে আর্থিক সাহায্য চাইতে পারে, যে আমি তো টাকা দিয়ে সাহায্য করিনি, তুমি এত বড় মানে তোমার এটা তো দৃষ্টটা দেখানো হলো আর কি। তুমি ভাবলে কি করে, এই কথাটা উচ্চারণ করলে কি করে? তোমাদের পজিশন কীরকম তোমার মানে পিসি আর তোমার দাদা জানে না? সবাই জানে, আমরা সবাই দেখতে পাচ্ছি। কিন্তু এখানে জাস্ট মরাল সাপোর্ট। এই কথা এতগুলো বলতে পারলে, শুধু এইটুকু যদি বলতে, কারণ জঘন্য কথা বলেছিল, জঘন্য কথা বলেছে, সেটা কিন্তু তোমার প্রতিবাদ করা উচিত ছিল। যে পিসির সম্পর্কে এই নোংরা কথাটা আমি মানতেই পারছি না, মানবো না। যে বলেছে খুব অন্যায় করেছে, তাকে ক্ষমা করব না। উল্টে আজকে বলছো না ওর সাথে আমার যোগাযোগ নেই, সেটাও গলা বাজিয়ে বলছো। বাট সে যে কি অন্যায়গুলো ওখানে থেকে করেছে, সেটা তো ছেড়ে দাও। ওখান থেকে বেরিয়ে এসেও যেটা করছে, সেটারও একটা প্রতিবাদ করতে পারলে না। এই জন্যই তোমাকে বলা হয়েছে সুবিধাবাদী আর লোকের গুড বুকসে তুমি থাকতে চাও, এই জন্য, আর কোনো কারণ না। ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।